ইতিমধ্যে শুধু এই তেলের সংকটই না, তেলের সংকট তো আছেই, পরীক্ষা ক্যান্সেল কেননা প্রশ্নপত্র লিক হয়েছে। কে দায়ী তার জন্য? সরকার, একটা সরকার পরীক্ষা চালাতে পারে না, সে দেশ চালাবে? কারণ ফ্যাসিজমের যে পয়সা কে যোগায়? এই যে হকার, এই হকার এবং পরিযায়ী শ্রমিকদের প্রতি এই সরকার প্রথম আক্রমণ শুরু করেছে এদের দিয়ে। গণশক্তি ডিজিটালে স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সারা ভারত কৃষক আন্দোলনের নেতা এবং প্রবীণ সিপিআইএম নেতা হান্নান মোল্লা। হান্নানদা, আপনাকে গণশক্তি ডিজিটালে স্বাগত। প্রথমেই যেটা জিজ্ঞেস করবো যে ইরান যুদ্ধের পর দেখা গিয়েছে যে চাষের ক্ষেত্রে কৃষকদের যে মূল্য বৃদ্ধি যাকে বলা যায়, মানে কৃষি কাজের ক্ষেত্রে তাদের চাষের জন্য যে অর্থ ব্যয় করতে হতো তার পরিমাণ বেড়েছে, কারণ জ্বালানির দাম বেড়েছে, পাশাপাশি দেখা গিয়েছে যে সারের দাম বেড়েছে। এই যে অবস্থা, সেই যে অবস্থায় দাঁড়িয়ে সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে আপনারা ঠিক কি দাবি রাখবেন এই বিষয়ে? আমাদের কৃষক সংগঠন, সারা ভারতের প্রায় 5 শতাধিক কৃষক সংগঠন মিলে আমরা সংযুক্ত যে কিষাণ মোর্চা গড়ে তুলেছি, তার কারণ মোদী সরকার এসেই প্রথম থেকেই যে কৃষক বিরোধী ভূমিকা নিয়েছে, একটার পর একটা আঘাত কৃষকদের উপর নামিয়ে এনেছে, তার বিরুদ্ধে প্রতিরোধ লড়াই গড়ে তোলার জন্য। এবং আমরা সারা ভারত কৃষক সভা এই আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আজকে নরেন্দ্র মোদী সরকার আসার পর একটার পর একটা আঘাত করেছে আমাদের। প্রথমেই সে চেষ্টা করেছিল কৃষিকে কর্পোরেটের হাতে তুলে দেওয়া, এবং তার জন্যে একটা অর্ডিন্যান্স এনেছিল 2014 ক্ষমতায় এসেই, যে এই অর্ডিন্যান্সের দ্বারা সে কৃষকের জমিগুলো কেড়ে নেবে এবং সেই জমিগুলো কর্পোরেট ইন্ডাস্ট্রিয়ালিস্টকে দেবে। তার বিরুদ্ধেই গোটা ভারতবর্ষে ব্যাপক আন্দোলন হয়। আমরা কৃষক সভা থেকে তখন তার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিই। গোটা দেশে হাজার হাজার কৃষক সেই আইনের কপি পোড়ায়, এবং আমরা তখন সমস্ত সংগঠনকে ঐক্যবদ্ধ করি। এবং 3 বছর ধরে সারা দেশে আন্দোলন হওয়ার পর 3 বার পার্লামেন্টে 3-4 বার চেষ্টা করে যখন পার্লামেন্ট পাস করাতে পারলো না, তখনই হচ্ছে গিয়ে সেটা বাতিল করতে বাধ্য হয়। কিছুদিনের মধ্যেই সে ঘোষণা করলো যে কৃষকের যে স্বামীনাথন কমিশন সুপারিশ অনুযায়ী ফসলের 1.5 গুণ দাম দেওয়া, প্রকিওর করা এবং লোন মুকুব করা, এই সুপারিশ সে মানতে পারবে না, কারণ এর ফলে নাকি বাজারের বিকৃতি ঘটে। অর্থাৎ তিনি নির্বাচনের সময় কয়েকশো সভায় বলেছিলেন এটা করবেন। এই ভূমি অধিকার আন্দোলন ছিল কৃষকের জমি রক্ষা করা, কিন্তু বাকিগুলো ছিল কৃষকের দৈনন্দিন জীবনের ঘটনা। অর্থাৎ ফসল এসে দাম পাচ্ছে না, আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, লোনের জ্বালায় সে ডুবে যাচ্ছে। এই অবস্থায় তাকে বাঁচাবে কী করে, এটাই দাবি ছিল। তো নরেন্দ্র মোদী যখন ঘোষণা করলো সে এমএসপি দেবে না, তখন দ্বিতীয় স্তরের আন্দোলন শুরু হলো। মধ্যপ্রদেশের সরকার যখন কৃষকরা রসুনের দাম চাইল, তারপর গুলি চালিয়ে 6 জন কৃষককে হত্যা করে 2017 সালে। তখন আন্দোলনটা একটা নতুন রূপ নিল। তখন সেই ফলে নরেন্দ্র মোদী 3টে কালো কানুন আনলো, যেটা করতে চাইছিল পারেনি, এবার আইনিভাবে সেটা করার চেষ্টা করলো। 3টে কালা কানুনের উদ্দেশ্য ছিল কৃষকের এই সব অধিকারগুলো কেড়ে নেওয়া, কৃষকের জমি কেড়ে নিয়ে কর্পোরেটকে দেওয়া, তারপরে হচ্ছে কি কৃষকের ন্যায্য মূল্য না দেওয়া, কৃষকের আন্দোলনের মধ্যে দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা হচ্ছে কি করে কৃষককে মানে আঘাত করা যায়, এবং সেখানে হচ্ছে প্রকিউরমেন্ট ব্যবস্থাটাকে তুলে দিয়ে, রেশন ব্যবস্থাটা তুলে দিয়ে সেখানে হচ্ছে গিয়ে আবার পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমেরটাকে ব্যবস্থাটাকে খতম করে দেওয়া। তারপরে হচ্ছে মান্ডি হয়েছিল, মান্ডিতে কৃষকরা কিছুটা বেশি দাম পেত, এখন সে মান্ডিটা তুলে দিয়ে প্রাইভেট মান্ডি করা, যেখানে কৃষকের কোনো সুযোগ থাকবে না, ট্রেডটাও প্রাইভেট ট্রেডারদের হাতে তুলে দেওয়া। এই সমস্তগুলো অনেকগুলো জিনিস নিয়ে 3টে আইন তারা আনলো। এই 3টে আইনের বিরুদ্ধে কিন্তু কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে, এবং আমরা তখন আন্দোলনকে প্রসারিত করে আরও বড়, কারণ আমরা এআইকেসিসিতে যে 250 সংগঠন ছিল, তারপরেও আমরা দেখলাম গোটা দেশে আরও অনেকে রাস্তায় নেমে গেছে। তখন আমরা
একটা দিল্লিতে কনফারেন্স ডাকলাম 2020-তে গুরুদুয়ারায়। সেখানে প্রায় 500 সংগঠন এলো। আমরা 26শে নভেম্বর দিল্লি চলো ডাক দিয়েছিলাম প্রথম। তখন দেখা গেল গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কৃষকরা দিল্লি যাওয়ার প্রস্তুতি করছে। নরেন্দ্র মোদী বললো দিল্লি ঢুকতে দেবো না। তা আমরা বললাম দিল্লি তো তোমার বাবার দিল্লি না, গোটা ভারতবর্ষের রাজধানী, আমার দাবি জানাতে যাবো। তখন সেই আন্দোলনে আমরা যাত্রা শুরু হলো ব্যাপকভাবে। পাঞ্জাব হরিয়ানা থেকে সবচেয়ে বেশি, তাছাড়া রাজস্থান, মধ্যপ্রদেশ, আশপাশের রাজ্যগুলো থেকে বেশি, আর দূরের রাজ্যগুলো থেকে কম হলেও তারা দিল্লি চলা শুরু করলো। আমরা 26শে নভেম্বর আমাদের রাস্তা কেটে দেওয়া হলো, বহু আক্রমণ করা হলো, কিন্তু কৃষককে রুখতে পারলো না। তখন ওরা দিল্লির চারিদিকে কংক্রিটের দেওয়াল তুলেছে, কংক্রিট মানে 3 ফুট চওড়া, 6 ফুট উঁচু প্রাচীর, সিমেন্টের প্রাচীর, এই রাজপথের যেখানে দিল্লিতে ঢোকার মুখে। কিন্তু আমরা বললাম ঠিক আছে, আমরা তো মারামারি করতে যাচ্ছি না, আমরা না দিলে বসে যাব। তখন ওই 6টা রাজধানীর রাজ্য পথে আমরা আসছিলাম, 6টা জনপদ ধরে। তখন আমরা 6টা রাস্তার মুখে এসে বসে গেলাম এবং আমরা বললাম আমাদের দাবি না মেনলে আমরা উঠবো না। এবং তারপরে সেই ইতিহাস সবাই জানে, আর বলার দরকার নেই। 385-84 দিন ধরে আমরা বসে রইলাম, জলে ঝড়ে সর্দিতে গরমে, তার অর্ধেকের বেশি মহিলা। এবং এত বড় আন্দোলন, এত ব্যাপক আন্দোলন ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি। এত সংগঠন, এত মতের, এত ধরনের, এত ঝান্ডা একসঙ্গে মিলনের সংগঠন, এটা হচ্ছে একটা নতুন কৃষক আন্দোলনের নতুন একটা দিক তৈরি করে দিল। এবং সেই আন্দোলন চলল, দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে সে দ্বিতীয়বার আবার আইন তুলে নিল। 5 বছর হয়ে গেল আমাদের সঙ্গে ডেকে মিটিং করে যে এমএসপির কী হবে, প্রকিউরমেন্টের কী হবে, এসব বলল না, বরং পিছন থেকে সেই সাবোটেজের কাজই চালিয়ে গেল। প্রথমেই হচ্ছে গিয়ে রেশন যে এফসিআই তুলে দেওয়ার আজকে 5 বছর পর আজকে একটা ব্যবস্থা নিয়েছে, যেখানে প্রায় 130টার বেশি সাইলো আছে যেখানে জমা করা হয়, তার মধ্যে 110টা দিয়ে দিয়েছে প্রাইভেট। আস্তে আস্তে এই গোডাউনগুলো, এফসিআইগুলো তুলে দিয়ে কর্পোরেট হাতে তুলে দেওয়া, অর্থাৎ এগ্রিকালচার বিজনেস, এগ্রিকালচার সবটাই, ল্যান্ড অ্যান্ড অ্যাগ্রো বিজনেস সবটাই ধীরে ধীরে কৃষকের হাত থেকে তুলে নিয়ে কর্পোরেটের হাতে দিয়ে দেওয়া, কর্পোরেটাইজেশন অফ দি এগ্রিকালচার। এইটাই হচ্ছে মোদি মানে খুব ব্লাইন্ডলি এখন পার্সু করছে আর কি। সেই জন্যে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছিল। ইতিমধ্যে আমাদের সংকট আছে, আমরা ফসলের দাম না পেয়ে আত্মহত্যা বেড়েছে, মোদির আমলে আরও বেশি বেড়েছে আত্মহত্যা। তারপর ক্ষেত মজুর আত্মহত্যা ছিল না, মোদির রাজত্বে প্রায় 3 লক্ষের বেশি ক্ষেত মজুর, দিন মজুর আত্মহত্যা করে। সারের সংকট তো ছিল, প্রতি বছরই হয়, সময়ে সার পাওয়া যায় না, সারের কোয়ালিটি ঠিক না, বীজ হচ্ছে গিয়ে কর্পোরেট যেগুলো দিচ্ছে, কর্পোরেট কোম্পানিগুলো, অনেক জায়গায় বীজ ফোটে না, ফুটলেও ফসল হয় না ভালো, এ সমস্ত আছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়া, আরেকদিকে সরকার এবং কর্পোরেটের মানে চক্রান্তের জন্য ফসল নষ্ট হওয়া। তাই কৃষকের জীবনের সংকট বাড়তেই লাগলো। তার বিরুদ্ধে যখন আমরা লড়ছি, এমন সময় হচ্ছে গিয়ে এই আমেরিকা ইসরায়েল মিলে ইরান আক্রমণ করে। এই রকম সময় এই ইরান আক্রমণের দোহাই দিয়ে এখন ওখানে ন্যাচারালি কিছু তো হরমুজ স্ট্রেট দিয়ে সারে প্রায় 1/3 আমাদের যে তেল গ্যাস ওইখান দিয়ে আসে, গোটা পৃথিবী সব জায়গারই ওকে ওই একমাত্র রোড ওটা এইসব জাহাজ যাবার, সেখানে বন্ধ হয়ে যাওয়ার ফলে সংকট তীব্র হয়েছে, স্বাভাবিকভাবেই তীব্র হবেই। কিন্তু কথা হচ্ছে সরকার এটাকে আজকে বললে তো হবে না, এর তীব্রতা অনেক দিন আছে। এই সরকার যখন বাজারে দুনিয়ায় সস্তায় তেল পাওয়া যেত, 110 টাকা যখন হচ্ছে গিয়ে এই তেলের রেট আন্তর্জাতিকভাবে, তখন সরকার কোটি কোটি টাকা লাভ করেছে। সরকারি ওএনজিসি প্লাস পেট্রোল কোম্পানি এবং প্রাইভেট আম্বানি, এরা ব্যাপকভাবে প্রায় 50 লক্ষ কোটি টাকা ওই সময় আয় করেছে। তখন তো ওই দাম কমায় না, তখন তো খদ্দেরদের কাম যা এটা করেছে তার একটা কনসেশন তো মানুষকে দেয়নি, শুধু মুনাফাই করে সরকারও করেছে এবং আম্বানিরাও করেছে।
এটা করার পর এখন এখন বলছি যে তেল আসছে না। তো এতদিন তো তুমি অত কোটি কোটি টাকা লোককে ঠকিয়ে রোজগার করেছো, তাহলে এখন কেন এখন তুমি বলছে না এখন তেল আসতে পারছে না? কিন্তু আসতে পারছে না কেন? এটা তো আমাদের দোষ না, একটা সরকারের একটা নীতি থাকে। সার আসে বাইরে থেকে, আর পেট্রো প্রোডাক্ট সার, পেট্রোল না হলে সেই সারেরও উৎপাদন কমবে। আমরা গত বছর থেকেই এই আশঙ্কা, যখন থেকে যুদ্ধ হয়েছে তার আগে থেকেই আন্দোলন করছি সার সস্তায়, উপযুক্ত পরিমাণ সারের দাবিতে। কিন্তু ক্রমশ সারের পরিমাণ কমে যাচ্ছে, এবং ক্রমশ কমতে কমতে সেখানে ভর্তুকি তুলে নিচ্ছে এবং কৃষকের ওপর দামটা বাড়িয়ে আদায় করার চেষ্টা করছে। মোদিকে কৃষকরা সবাই কৃষক বলে, হি যে বিট্রেয়ার, হি যে গাদ্দার। যে এই আন্দোলন আগামী দিন আরো তীব্র হবে। ইতিমধ্যে শুধু এই তেলের সংকটই না, তেলের সংকট তো আছেই, তার সঙ্গে সঙ্গে আরেক যে নতুন সংকট হচ্ছে সেটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। মানে যেভাবে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে একটার পর একটা দেশের সঙ্গে, সেখানে বিদেশের সস্তার কৃষিদ্রব্য আমাদের দেশে ঢুকলে আমাদের কৃষকের জিনিস বিক্রি হবে না, আরও বেশি লোকসানে যাবে, আরও বেশি আত্মহত্যা বাড়বে। আজ তাই হতে চলেছে। প্রথমে হচ্ছে গিয়ে এই যে ব্রিটেনের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো, নিউজিল্যান্ডের সঙ্গে হলো, আবে ডেনমার্কের সঙ্গে, সবের সঙ্গে হচ্ছে। অর্থাৎ এইসব দেশে যেগুলো প্রোডাক্ট হয়, আমেরিকার সঙ্গে, আমেরিকা তো প্রথমেই আমাদের ট্যারিফ বাড়িয়ে দিল 50%, তারপরে একটু কমিয়ে 18 করেছে। এখন চাপ দিচ্ছে যাতে ভারত সরকার আরও ট্যারিফ কমিয়ে দেয়। ইতিমধ্যে গত সপ্তাহে তুলার ওপরে 11% যেটা আমদানি কমিয়ে দিয়েছে, মানে বাড়িয়ে দিয়েছে, ভারত সরকার তুলে নিয়েছে। তার মানে 11% ট্যাক্স ছিল বাইরের তুলো আয়লা পরে, কিন্তু এখন ওটা তুলে দেওয়া হয়েছে। এবার আমেরিকা থেকে লক্ষ লক্ষ বেল তুলো ভারতে প্রবেশ করে। ইতিমধ্যেই তুলোর চাষিরাই বেশি আত্মহত্যা করে। ইতিমধ্যে তুলো চাষের সংকট, বাজারের দাম তুলোর পড়ে গেছে। তারপরে যে আমেরিকার সস্তা আম, তুলো যদি ভারতে প্রবেশ করে, তাহলে তুলো শিল্প এখানে, তুলো চাষি মরবে, উৎপাদনের ক্ষতিগ্রস্ত হবে, শ্রমিক কৃষক সকলের উপর আঘাত পড়বে। সেই জন্যে আমরা বললাম যে এটা আমরা কিছুতেই মানব না, এর বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। এটা হচ্ছে এই সরকারের এই ফরেন ট্রেডের ব্যাপারে যে বাইল্যাটারাল ট্রেড, এই বাইল্যাটারাল ট্রেডের ফলে আমেরিকার কাছে ইতিমধ্যেই আমরা আত্মসমর্পণ করেছি। আমেরিকার কৃষিমন্ত্রী বলেই ছিল যে এই চুক্তির ফলে ভারতবর্ষের, আমেরিকার কৃষকদের যে ফসল দুনিয়ার বাজারে বিক্রি হচ্ছে না, কিন্তু ভারত যদি সস্তায় নেয়, সবচেয়ে বড় বাজার ভারতবর্ষের 100-150 কোটি, তাহলে সেই বাজারে আমেরিকার কৃষকের সম্পদ যদি বিক্রি হয়, তাহলে কৃষকরা যে সংকটে আছে আমেরিকার, তা থেকে তারা বেরিয়ে আসতে পারে। কিন্তু ওর কৃষিমন্ত্রী বলেছিল। আমাদের ভারতের মন্ত্রী, এদিকে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কৃষিমন্ত্রী, সবাই বলছে এতে আমাদের লাভ হবে। কোত্থেকে লাভ হবে? আসলে মানুষকে ভুল বোঝাবার জন্য মিথ্যে তথ্য দেওয়া হচ্ছে। অথচ এই যে চুক্তিগুলো হচ্ছে, নিউজিল্যান্ডের সঙ্গে চুক্তি হয়, নিউজিল্যান্ড থেকে সব দুধ তৈরি হয়, ওদের 7% দুধ নিজেরা খরচ করে, 93% ওরা বিদেশে বিক্রি করে। ওর বিদেশি বাজার দরকার। তাহলে এই দুধ আমাদের কৃষিতে সংকট হলে কৃষকরা কৃষিতে নোকসান খানিকটা গাই গরু পালন করে পূরণ করতো। এখন সেটা কি, যদি বাইরে থেকে দুধ আসে, তাহলে আমার কৃষক কোথায় যাবে? দুদিক থেকে কৃষক মার খাবে। এই সবটা মিলিয়েই হচ্ছে সরকারের এই যে আজকের নীতি, বর্তমান নীতি আজকে কৃষককে আরো বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আমরা জানি, আমরা ভাবতে পারবেন, আমেরিকার কৃষককে একটা কি, আমেরিকার 1% লোক কৃষক, আর আমাদের ভারতের অন্তত 50% কৃষক। তাহলে আমেরিকার কৃষককে আমেরিকা সরকার ভর্তুকি দেয়, পার হেড কৃষককে ভর্তুকি থেকে 21 লক্ষ টাকা আমাদের টাকায় বছরে আমেরিকান কৃষক ভর্তুকি পায় 21 লক্ষ টাকা। আর আমাদের ভারতবর্ষের কৃষক যা পায় টেনে টুনে, সেটা হচ্ছে 30,000 টাকার আশপাশে। কিন্তু আজকে যে সমস্যাগুলো আছে, এক একটা জায়গায় এক এক রকম সমস্যা। সেই জন্যে সবসময় তো দিল্লি ভিত্তিক আন্দোলন হয় না, আর আগেও কখনো ভারতবর্ষের ইতিহাসে কেন্দ্রীয় আন্দোলন, কৃষক আন্দোলন খুব বড় করে হয়নি। কৃষক আন্দোলন সবসময় হয়
আঞ্চলিক ভিত্তিতে, এলাকা ভিত্তিতে, রাজ্য ভিত্তিতে। আজকে এই সংকটে যে যে রাজ্যকে যেমন যেমন আঘাত করবে সেইভাবে আন্দোলনকে গড়ে তুলতে হবে। আচ্ছা, আমাদের এই রাজ্য এখন ডবল ইঞ্জিন সরকার স্থাপন হয়েছে। কিছুদিন আগেই বিধানসভা নির্বাচনের পর দেখা গেল যে এখানেও বিজেপি সরকার তাদের গভর্নমেন্ট গড়ে তুললো। এই অবস্থায় ডবল ইঞ্জিন সরকার অন্যান্য আরো বেশ কয়েকটি রাজ্যে আছে, সেখানকার মানুষ, সেখানকার কৃষক তারা কেমন আছেন বলে আপনারা মনে করছেন, বামপন্থীরা মনে করছেন? বিজেপি বিভিন্ন রাজ্যে, প্রায় 22টা রাজ্যে তারা ছলে বলে কৌশলে সরকার করেছে, এবং বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেই কোনো রাজ্যেই কৃষকের অবস্থার কোনো ভালো হয় না। কৃষক সেটা ভর্তুকি পায় না, কৃষক ফসলের দাম পায় না, কৃষক আন্দোলন হলে সেই রাজ্য সরকার তারা লাঠিগুলি চালাচ্ছে। সেই জন্যে কৃষকের অবস্থা, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কৃষকের অবস্থা খুবই খারাপ। কেরালায় যখন বামপন্থী সরকার ছিল তখন তারা হচ্ছে গিয়ে সর্বাধিক দামে ফসল সংগ্রহ করত, কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যে হয় না। মিনিমাম সাপোর্ট প্রাইস কোথাও পায় না, কম দামে বেচে লোকসান দিতে দিতে কৃষক আজ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে সব জায়গায়। এই অবস্থায় অন্য রাজ্যের অবস্থা সব জায়গায় সমান। আজকে কৃষকের যে ফসলের দাম, আমরা মিনিমাম দাম যেটা সরকার তয় করে, ঠিক করে, সিএসসিপি বলে সংগঠন আছে, তারা ঠিক করে, কিন্তু সেই সিএসসিপি যে দাম দেয় কৃষককে ফসলের, প্রায় 24টা-25টা ফসলের দাম তারা দেয়, কিন্তু সেগুলো সবই হচ্ছে খরচের চেয়ে কম। আমরা স্বামীনাথন যেটা বলেছিল সেটা হচ্ছে, স্বামীনাথন ফর্মুলা হচ্ছে C2 + 50%। C2 + 50%, অর্থাৎ খরচা প্লাস জমির যে ক্ষতিপূরণ, প্রতি বছরে ক্ষয় হয় তার ক্ষতিপূরণ মিলিয়ে ফসলের দাম দিতে হবে। যা ফসল হবে, খরচা হবে তার 1.5 গুণ। 100 টাকা খরচা হলে 150 টাকা তার দাম হবে। এই স্বামীনাথন ফর্মুলা, C2 + 50%। C2 হচ্ছে সব খরচ এককাট্টা করা, আর প্লাস 50%, এই হচ্ছে স্বামীনাথন ফর্মুলা। আর বিজেপি সরকার যেটা দিচ্ছে সিএসসিপি, সেটাকে বলে A2 + FL। এতে কি আছে? খরচা আছে, অনেকগুলো খরচা আছে, বীজের খরচা, সারের খরচা, এ সমস্ত আছে, কিন্তু জমির যে খরচা আর ব্যাংক লোনের যে খরচা তাতে নেই। তার ফলে কি হয়, যে খরচাটা টোটাল হয়, C2 50% পেলে পরে সে 100% রিয়ালাইজেশন। আর সরকার যে দাম দিয়েছে সেটা 15 থেকে 20% কম। তার 15 থেকে আমার যে খরচা হবে তা থেকে যদি 15% কম পাই, তাহলে আমার ব্যবসা কতদিন চলবে? আমরা দেখলাম যে দিল্লির বুকে ককরোচ জনতা পার্টি বলে এটা যুবদের, নতুন যুব যারা রয়েছে তারা একটা আন্দোলন গড়ে তুললো এবং তাদের সমাবেশও হলো কিছুদিন আগে। এইভাবে যুবদের মধ্যে একটা তো অসন্তোষ তৈরি হচ্ছে, সরকার বিরোধী অসন্তোষ তৈরি হচ্ছে। এটা কেন হঠাৎ করে যুবদের মধ্যে এই ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে? অসন্তোষ নয়, কোনো সরকারি নীতির ফলে যখন জনগণের কোনো দাবি পূরণ হয় না, সম্পদ সংকট বাড়তে থাকে, সেই সংকটের সামনে দাঁড়িয়ে জনগণ প্রতিক্রিয়া প্রকাশ করেই। আর যুব সমাজ হচ্ছে জনগণের মধ্যে সবচেয়ে স্পন্দনশীল অংশ সমাজের। তারা যখন আক্রান্ত হয় তখন তারা ব্যাপকভাবে, জঙ্গিভাবে রাস্তায় নেমে পড়ে। এখন আমাদের ভারতবর্ষে এই ডবল ইঞ্জিন তো হচ্ছে, এই তো মানে দিল্লিতেও সরকার, রাজ্যেতেও সরকার, সব জায়গাতেই হচ্ছে গিয়ে কৃষক বিরোধী নীতি। মোদি কথা দিয়েছিল যে বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবে, অর্থাৎ 12 বছরে তার 24 কোটি বেকারকে চাকরি দেওয়ার কথা, কিন্তু 24 লাখও হয়নি। দেখুন, যেখানে চাকরি ছিল সেই চাকরিগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, বেকার হয়ে যাচ্ছে। এবং নতুন নীতির ফলে সরকারের বহু লোককে পার্মানেন্ট তো উঠেই গেছে। লেবার কোড যে করেছে, 4টে লেবার কোড, এর ফলে ইউনিয়ন গঠন করা যাবে না, ইউনিয়ন রেজিস্ট্রেশন হবে না, কাজের ঘন্টার সময় বা 8 ঘন্টা থেকে 12 ঘন্টা পর্যন্ত করা যাবে, মালিকের বিরুদ্ধে বার্গেনিং করতে পারবে না, এবং পার্মানেন্টের সংখ্যা কমে যাবে, অর্থাৎ স্থায়ী শ্রমিক কমে যাবে, ক্যাজুয়াল
সব হয়ে যাবে ক্যাজুয়াল। কাজ আছে এসো, কাজ পাবে, কাজ নেই তো ঘরে চলে যাবে, কোনো সুবিধা থাকবে না। এই যে কোডের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, শ্রমিক, কৃষক, আমরা মধ্যবিত্ত সবাই মিলে এই আন্দোলন, এই হচ্ছে সরকারের শ্রমিক বিরোধী, কৃষি বিরোধী নীতির একটার পর একটা প্রকাশ পাচ্ছে। আজকে সেই জন্য এই ডবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি আছে, রাজ্যে তো করছেই, কেন্দ্রের নীতিও আছে কৃষক শ্রমিকের বিরুদ্ধে। সেই জন্য এই বিরুদ্ধে আন্দোলন করা ছাড়া আমার সামনে কোনো বিকল্প নেই। কী করে কর্পোরেটের হাতে ক্ষমতাটা তুলে দেওয়া যাবে, এটাই হচ্ছে সরকারের মেন লক্ষ্য। আজ তাই তারা করছে। সরকারি নীতির ফলে আজকে কর্পোরেট লাভবান হচ্ছে, আর জিনিসপত্রের দাম এরকম বেড়ে যাচ্ছে, আগুন হয়ে যাচ্ছে। এই রকম পরিস্থিতিতে যুব সমাজের বিক্ষোভ স্বাভাবিক। আমরা নেপালে দেখেছি, আমরা বাংলাদেশে দেখেছি, আমরা শ্রীলঙ্কায় দেখেছি, আরও অন্যান্য জায়গায় হয়েছে। আমরা ফ্রান্সে দেখেছিলাম এক সময়, গোটা দেশের ফ্রান্সের যুব সমাজ, ছাত্র সমাজ রাস্তায় নেমেছিল। সেই যেহেতু সবচেয়ে, আর তারপরে হচ্ছে বেকারির সঙ্গে সঙ্গে হলো কি, তাদের পরীক্ষা ইমিডিয়েট, বেকারিটা পরের সমস্যা, বেকারির আগে পরীক্ষার সমস্যা। গত বিজেপি সরকার আসার পর এই 12 বছরে 97টা হচ্ছে পেপার লিক হয়েছে। তার মধ্যে গত 24-25টা পেপার লিক এই কয়েক বছরের মধ্যে হয়েছে, এবং সেগুলো বড় বড়। সেই বড় বড় পেপার লিকের ফলে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, তারা ভবিষ্যৎ হলো, পরীক্ষা দিল, খরচা করলো, বাবা মা লোন দিয়ে পড়ালো, তারপরে পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে শুনলো পরীক্ষা ক্যান্সেল, কেননা প্রশ্নপত্র লিক হয়েছে। কে দায়ী তার জন্য? সরকার। একটা সরকার পরীক্ষা চালাতে পারে না, সে দেশ চালাবে? এইরকম একটা অবস্থায় যুব সমাজের সামনে যে বিক্ষোভ, এই বিক্ষোভের প্রকাশ এরকম হয় যখন কোনো একটা বিক্ষোভ তীব্র হয়, কোনো একটা যদি স্ফুরণের জায়গা পায়, সেখান থেকে ফুটে ওঠে আর কি। যেহেতু এই চিফ জাস্টিসের কথা, যুব সমাজ তার প্রতি সহানুভূতি না দেখিয়ে যে মরছে, পরীক্ষায় ফেল করছে, তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, যে বিভ্রান্ত আক্রান্ত যুব সমাজ, তার প্রতি সহানুভূতি না দেখিয়ে সর্বোচ্চ আদালতের যে একজন মানুষ, তারা যে তাকে অবজ্ঞা করে, উপেক্ষা করে, স্বাভাবিকভাবে তার স্ফুরণ ঘটবে। তারই প্রতিক্রিয়া ঘটেছে। কিন্তু এটা যদি একটা সংগঠিত রূপ পায়, তাহলে নিশ্চয়ই এই আন্দোলন সরকারের বিরুদ্ধে একটা বড় আঘাত হানতে পারবে, এবং একটা ভবিষ্যতে একটা নতুন পথ দেখাতে পারবে। আমার একদম শেষ প্রশ্নে আসবো, সেটা হচ্ছে যে রাজ্যে দেখা যাচ্ছে বর্তমানে সরকার, বিজেপি সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে যে হকার উচ্ছেদ চলছে। এখন সমস্ত রেলের প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে হকার উচ্ছেদ করা হচ্ছে, পাশাপাশি স্ট্রিট হকারদেরও উচ্ছেদ করা হচ্ছে। সেই সঙ্গে প্রান্তিক মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছেন, সেটা আপনারাও বারবার বলছেন। বামপন্থীরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। বামপন্থীরা এই রাজ্যে হকার উচ্ছেদ নিয়ে কি ভূমিকা নেবে, কি মনে করছেন? এই সরকার, আমি আগেই বলেছি যে মমতা সরকার যে আক্রমণ করত, সেটা হচ্ছে একটা রাজনৈতিক লড়াই। ভুল রাজনীতি ছিল, খারাপ রাজনীতি ছিল, গুন্ডামি ছিল, চুরি ছিল, দুর্নীতি ছিল, তার এক লড়াই। আর আজকে যে লড়াই, এটা হচ্ছে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই। একটা জেনারেল পলিটিক্যাল প্রতিরোধ, একটা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই। এটা অল আউট। এটা হবে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক, মতাদর্শগত, সমস্ত ক্ষেত্রে অল আউট অ্যাটাক হবে। আর ফ্যাসিবাদের ইতিহাস যে আমরা দেখেছি, ফ্যাসিবাদে কোনো আংশিক আক্রমণ হয় না, এবং সমস্ত আক্রমণই হয়েছে হিংসাত্মক এবং ধ্বংসাত্মক। তো আজকে যখন এখানে আরএসএসের নেতৃত্বে বিজেপির শাসন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, প্রায় বেশিরভাগ জায়গায় ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, এখানে সব জায়গায় হচ্ছে গণতন্ত্রের কণ্ঠ রোধ করা। আরএসএস জন্ম থেকেই তারা বলে দিয়েছে 100 বছর আগে, যে তাদের 1 নম্বরের দুশ্মন হচ্ছে কমিউনিস্টরা আর মুসলমান। 100 বছর ধরে সেইটাকে তারা হাওয়া দিয়ে দিয়ে আজকের এই জায়গায় নিয়ে এসছে। তো গোটা দেশের, এবং ফ্যাসিস্টরা হচ্ছে কর্পোরেটের পক্ষে, কারণ ফ্যাসিজমের যে পয়সা কে যোগায়, এই যে কোটি 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 টাকা খরচা করছে, এটা কর্পোরেট যোগাচ্ছে, আদানি আম্বানিরা যোগাচ্ছে। তো সেই জন্যে সেই শক্তিকেই তারা সংরক্ষণ দিচ্ছে, এবং সেই জন্যে তার উল্টো একটা দিকে বাঁচাতে গেলে আরেকটা অংশকে দুর্বল তো করতেই হবে। একদিকে মাটি কাটলে আরেক দিকে উঁচু হবে। তবে কর্পোরেটকে যদি কোটি কোটি টাকা দিতে হয়, তাহলে কোটি কোটি টাকা জোগাড় করতে হবে জনগণের পকেট থেকে। গরিব মানুষের যা পাওনা সেটা লুট করে দিয়ে সেখান থেকে সেই পয়সা সুযোগ
কর্পোরেটকে দিয়ে দিতে হবে। এখন সেই নীতিই চলছে। এসেই তারা শুরু করেছে গরিব মানুষের উপর গরিবের মধ্যে সবচেয়ে নিচে যারা, এক তো যারা এই আমাদের গরিবের মধ্যে নিম্নবিত্ত আছে, অন্যান্য খানিকটা সংগঠিত ইনকামের জায়গা আছে, কিন্তু তার মধ্যে যাদের কোনো রকম কোনো জায়গা নেই, তারা হচ্ছে কি এই হকারি করে, কোথাও কিছু না পাওয়ার জন্যেই তারা কোনোভাবে জীবন যাপন করার জন্য হকারি করে। তারপরে হচ্ছে যখন গ্রামের কৃষকের যখন কাজ পায় না, বেকার, তখন তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য জায়গায় চলে যায়, তারা অন্য জায়গায় গিয়ে হকারি করে। এই ক্ষেত মজুরদের হচ্ছে পরিযায়ী শ্রমিক মানে হচ্ছে ছদ্মবেশী গরিব কৃষক। এককালে গরিব কৃষক ক্ষেত মজুর ছিল, যেখানে রুটি রুজি নেই গ্রামে, তাই তারা শহরে চলে আসছে। এবার কেউ ফিজিক্যাল লেবার করছে, কেউ রাস্তাঘাটে মোট বইছে, কেউ করছে, আবার কেউ কিছু সামান নিয়ে অল্প কিছু নিয়ে বসে যাচ্ছে, বিক্রি করছে। এই যে হকার, এই হকার এবং পরিযায়ী শ্রমিকদের প্রতি এই সরকার প্রথম আক্রমণ শুরু করেছে এদের দিয়ে, এবং এই আক্রমণ সমস্ত বাড়বে। ইতিমধ্যে শ্রমিকদের মধ্যেও আক্রমণ শুরু হয়েছে। নয়ডায় যেভাবে শ্রমিকদের উপর আক্রমণ হলো, যেভাবে শ্রমিকদের উপর অত্যাচার হলো, এবং সেখানে শ্রমিকের কাজের ঘন্টা 12 ঘন্টা কাজ, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করলো, তখন ব্যাপকভাবে আক্রমণ হয়েছে। নয়ডা এবং সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ শ্রমিক আন্দোলনের উপর। উত্তরপ্রদেশের বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার এই করছে। এখানে সরকার এসেই ঘোষণা করে দিয়েছে, প্রথমেই বলেছিল মুসলমানরা আমাদের ভোট দেয়নি, তাদের কোনো কাজ হবে না। তো এখন মুসলমানদের বিরুদ্ধেও তারা আক্রমণ শুরু করেছে, ধর্মের ওপর আক্রমণ, তাদের ধর্মীয় আচরণের উপর আক্রমণ, তার সঙ্গে সঙ্গে তার জীবন জীবিকার ওপর আক্রমণ। আর এইটা আক্রমণ যেটা করেছে, এটা হচ্ছে শুরু করেছে সবচেয়ে গরিব অংশের মানুষকে দিয়ে, সবচেয়ে অসংগঠিত, সবচেয়ে গরিব, সবচেয়ে পিছিয়ে পড়া অংশ, যাদের কোনো রাস্তা নেই বাঁচার, এই রাস্তাটি যাদের একমাত্র পথ, সেই পথের প্রতীকদের আক্রমণ করেছে। সেই জন্য এই আক্রমণ যেহেতু গরিবদের উপর প্রথম আক্রমণ, কারোর কোনো সাড়া নেই। এখানে তৃণমূলের তো 80 জন এমপি আছে, তার 30 জন এমপি আছে, 80 জন এমএলএ আছে, কেউ তো প্রতিবাদ করেনি। কিন্তু ওরা গরিবের কথা বলতো, একটা লিপ সার্ভিস যতদিন ছিল গরিবের জন্য তো কিছু করেনি, শুধু লুট করার জন্যই তারা ছিল। এখন শুধুমাত্র অন্য কোনো রাজনৈতিক দলেরও কোনো, মানে গরিব যখন মার খায়, তখন অন্য বিভিন্ন বুর্জোয়া রাজনৈতিক দলের বেশি একটা দরদ দেখা যায় না। কিন্তু কমিউনিস্টরা যেহেতু গরিব মানুষের পার্টি, তাই গরিব মানুষের যে কোনো আঘাত যদি আসে, কমিউনিস্টরা সেই লড়াইয়ে থাকে, শেষ পর্যন্ত থাকে। সেই জন্যে আজকে হকারদের বিরুদ্ধে যে আক্রমণ হচ্ছে, বামপন্থীরাই এই আন্দোলনের সামনে আছে, আক্রমণ তাদের উপর হচ্ছে, মাথা ফাটছে, জেলে যাচ্ছে, কিন্তু তারা এই আন্দোলন থেকে পিছু হটেনি। এই আন্দোলন পশ্চিমবাংলায় আগামী দিনে এটা হচ্ছে অশনি সংকেত। এই গরিবদের উপর, একাংশের সবচেয়ে নিচের গরিবদের উপর মারার পর তার উপরের স্তরের গরিবদের উপর মার পড়বে। সংগঠিত কারখানার শ্রমিকরা এই যে লেবার কোড নিয়ে যে হামলা হবে, তার বিরুদ্ধে তারা আন্দোলনে নামবে, তার উপর আক্রমণ হবে, এবং লোয়ার মিডল ক্লাসের আক্রান্ত হবে। তো বেশিরভাগ মানুষ যখন আক্রান্ত হবে, তখন স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে আন্দোলন তীব্র হবে, এবং সেই আন্দোলনে বামপন্থীরাই হবে সেই আন্দোলনের সংগঠন। বামপন্থীরা এই আন্দোলনের সাথে আছে, থাকবে, এবং বিজেপির সঙ্গে সরকারের যে জনবিরোধী, গরিব বিরোধী চরিত্র, সেই চরিত্রের বিরুদ্ধে তারা আন্দোলনে আন্তরিকভাবে আছে, থাকবে, এবং এই আন্দোলনকে ধীরে ধীরে বিকশিত করবে, যাতে করে এই আক্রমণকারীদের বিরুদ্ধে গোটা দেশে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলা যায়। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন, এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।